ইমাম ভাতা দিয়েছেন, উনি ভাবছেন মুসলমানদের ভোট পেয়ে গেছি, এখন হিন্দুরা আমাকে ভোট দিচ্ছে না, হিন্দুরা ভোট দিয়ে বিজেপিকে 18টা সিট দিয়ে দিয়েছে, ওই যখন হিন্দুদের প্রত্যাশন করো কি 50,000 টাকা করে পুজোয় চাঁদা। আপনি খোঁজ রাখুন, আমার পাড়াতেও একটা ছোট পুজো হয়, সেই পুজোতে 50,000 টাকা চেক দিয়েছিল এই তৃণমূল কংগ্রেসের সরকার, কিন্তু বিশ্বাস রাখুন তিনবার অ্যাকাউন্টে ফেলেছে 300-400-1200 টাকা, ওই দুর্গাপুজোর কমিটি চলে গেছে, কিন্তু ওই চেক এখনো পর্যন্ত পাস হয়নি, চেক এখনো পর্যন্ত পাস হয়নি। এই একটা সরকার যে গভর্নমেন্টের চেক পাস হয় না একমাত্র তৃণমূল কংগ্রেসের আমলে, সব ভাউতাবাদী সরকার কর্মসব। দিলীপ দা এসে গেছে, আমি দীর্ঘায়িত করবো না, খালি একটাই দাবি থেকে বলছি, এই যুবক যারা আছেন, যারা ঝান্ডা নিয়ে ঘুরছেন, আপনাদের ঠান্ডা মোটা করুন, মায়েদের বলছি ঝাঁটার মুখটা একটু মোটা করুন, দুয়ারে সরকার আসলে এই তৃণমূলের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে 21 সালে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দিলীপ দা এসে গেছেন, দিলীপ দার বক্তব্য শুনবেন। ভারত মাতা কি জয়। অনেক অনেক স্বাগতম 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 দিলীপ দা, স্বাগতম 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 দিলীপ দা, স্বাগতম 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 বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ, স্বাগতম 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 সোনার বাংলা সোনার ছেলে দিলীপ ঘোষ, স্বাগতম 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 দিলীপ ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ বিমান ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ দিলীপ ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ বিমান ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ জিন্দাবাদ, বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ, স্বাগতম 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 দিলীপ ঘোষ, স্বাগতম 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 বিমান ঘোষ, স্বাগতম 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 দিলীপ দা সুস্বাগতম। ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি দিলীপ দা সুস্বাগতম। ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি দিলীপ দা সুস্বাগতম। সকল কার্যকর্তা এবং কর্মীদের কাছে একটা অনুরোধ, সকলে মিলে দিলীপ দাকে সুস্বাগতম জানান। স্বাগতম স্বাগতম দিলীপ দা সুস্বাগতম। বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ সুস্বাগতম। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ সুস্বাগতম। স্বাগতম স্বাগতম তোমার আমার প্রিয় দাদা বিমান দাস সুস্বাগতম। স্বাগতম স্বাগতম তোমার আমার প্রিয় দাদা দিলীপ দাস সুস্বাগতম। স্বাগতম স্বাগতম বিজেপি জীবিতম জীবতম জীবতম বিজেপি জীবতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম দিলীপ দাস সুস্বাগতম। স্বাগতম স্বাগতম দিলীপ দাস সুস্বাগতম। স্বাগতম স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ সুস্বাগতম। স্বাগতম স্বাগতম সোনার বাংলার সোনার ছেলে দিলীপ দাস সুস্বাগতম। স্বাগতম স্বাগতম দিলীপ দাকে স্বাগত জানানোর জন্য আমাদের জেলা যুব মোর্চার তরফ থেকে একটা সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। কোথায় যাচ্ছে দাদা? হ্যালো হ্যালো আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার যে যুব কার্যকর্তা আছে, আজকে আমাদের একটা সমবেত সঙ্গীত আমরা অভ্যাস করছি এবং সেই অভ্যাসটা আপনাদের কাছে তুলে ধরছি। যদি কোনো ভুল ত্রুটি হয় সকলকে ক্ষমাটুকু মার্জনা করে আমাদেরকে একটু সুযোগ করে দেন। সকলে একসঙ্গে বলবো, সকলে বলে একসঙ্গে। যারা বাজনাটা বাজাচ্ছেন ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদের অনুরোধ করবো একবার বাজনাটাকে বন্ধ করুন। যারা বাজনাটাকে বাজাচ্ছেন বাদ্যযন্ত্র তাদের সকলকে অনুরোধ করবো একবার বাজনাটাকে বন্ধ করুন। সকলে 1 2 স্টার্ট। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে তোমার ভয় আমরা প্রতিবাদ করতে জানি।
শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধুই জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধুই জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, আমরা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। সকলকে ধন্যবাদ। আজকে আমাদের যুব মোর্চার পক্ষ থেকে গান অভ্যাস করেছেন আমাদের সকল দিদিরা, এবং সকলকে আশীর্বাদ করে এরা যেন আগামী দিনে আরো ভালো করতে পারে। এরপর সমবেত গীত পরিবেশন করবেন জয়ন্ত ধল ও সুশান্ত ঘোষ মহাশয়। সকলে আমাদের সঙ্গে গলা মেলাবেন। এগিয়ে চলা মন্ত্র মরে পিছিয়ে পড়া নয়, বিপদ যতই আসুক কাছে করব মোরা জয়, পিছিয়ে পড়া নয়। কাশ্মীর হতে কন্যাকুমারী, সোমনাথ হতে ব্রহ্মদেশ, বিজেপির মন্ত্রে বিজেপির তন্ত্রে জাগবে সারা দেশ। কাশ্মীর হতে কন্যাকুমারী, সোমনাথ হতে ব্রহ্মদেশ, বিজেপির মন্ত্রে বিজেপির তন্ত্রে জাগবে সারা দেশ। হিংসা বিদ্বেষ আর যত ভয় করতে হবে জয়, বিপদ যতই আসুক কাছে করব মোরা জয়, পিছিয়ে পড়া নয়। সম্মুখ পথে চলবো না, কে আমাদের রুখবে? রইল যারা পিছু টানে, কাঁদবে তারা কাঁদবে। সম্মুখ পথে চলবো না, কে আমাদের রুখবে? রইল যারা পিছু টানে, কাঁদবে তারা কাঁদবে। সংগঠনী লক্ষ্য মোদের, জয় হবে নিশ্চয়। শ্রেষ্ঠ দেশ যে হবে, ঘুমন্ত হিন্দু জাগবে যাবে। সংঘর্ষণী কলি যুগে ভক্তি শুধু নয় এই তো ভবে, বিশ্ব শ্রেষ্ঠ দেশ যে হবে, ঘুমন্ত হিন্দু
জাগবে আবার সংঘ শক্তির জয়। বিপদ যতই আসুক কাছে করব মোরা জয়, পিছিয়ে পড়া নয়। দিলীপ দা স্বাগতম, স্বাগতম স্বাগতম দিলীপ দা স্বাগতম, স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ স্বাগতম, স্বাগতম স্বাগতম বাংলা মায়ের দামাল ছেলে দিলীপ ঘোষ স্বাগতম, স্বাগতম স্বাগতম সোনার বাংলা সোনার ছেলে দিলীপ ঘোষ স্বাগতম, স্বাগতম স্বাগতম বিমান ঘোষ স্বাগতম, স্বাগতম স্বাগতম বিমান ঘোষ স্বাগতম, স্বাগতম স্বাগতম দিলীপ ঘোষ স্বাগতম, স্বাগতম স্বাগতম দিলীপ ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ 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 দামাল ছেলে দিলীপ ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আরামবাগে তরুণ তুর্কির নেতা বিমান ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বিমান ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ দিলীপ ঘোষ আরামবাগে স্বাগতম, স্বাগতম স্বাগতম পশ্চিমবঙ্গের মাননীয় সভাপতি দিলীপ ঘোষ স্বাগতম, স্বাগতম স্বাগতম বন্দে মাতরম, বন্দে মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম তমন্নতা অমন্নতা সমান্নতা জিন্দাবাদ, তমন্নতা অমন্নতা সমান্নতা বাংলা মায়ের দামাল ছেলে জিন্দাবাদ, আরামবাগের দামাল ছেলে বিমান ঘোষ জিন্দাবাদ, আরামবাগের লড়াকু নেতা বিমান ঘোষ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ সত্যি এই কতগুলো সামনে থেকে কতগুলো এত ঢুকতে কালি সরে যাও না বলছে ক্যামেরাটা এরপর আমাদের বরণ প্রক্রিয়া শুরু হবে। আমাদের বাংলা মায়ের দামাল ছেলে কি বলছো মেদিনীপুর লোকসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি এবং রাজ্যের অভিভাবক সম্মানীয় সবারই আছে দিলীপ ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং লড়াকু নেতা বিমান ঘোষ মহাশয়। আমি সামনে 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 বিমান ঘোষ মহাশয়কে সামনে করো। শাল এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য আহ্বান করছি। আপনারা মায়েরা সকলে উলুধ্বনি দিন, মায়েরা সকলে উলুধ্বনি দিন। এখানটা সরাবো। ছাড়তে হবে। ঠিক আছে এটা তুলেছো? করেছো। আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। এরপর যুব মোর্চার পক্ষ থেকে বাবা তারকনাথ ও মা সারদার ছবি দিয়ে উপহার দেবেন যুব মোর্চার কার্যকর্তাবৃন্দ। যুব মোর্চার সকল কার্যকর্তাবৃন্দ ওপরে উঠে আসুন। আমার সামনে থেকে কেউ সরবে না। সুমন তেওয়ারি, আপনি দিলীপদার জন্য যে পরশুরামের কুঠার এবং পাখরি উপহার দেবেন, আপনি মঞ্চে চলে আসুন। খুব তাড়াতাড়ি। যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন মঞ্চের বাঁ দিকে চলে আসুন সকলেই। মঞ্চের বাঁ দিকে এখানে দাঁড়ান। এরপর সামনের অভিনয় তুলতে পারে। ভারত মাতা
ভারত মাতা কি। এরপর আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা এরপর বড় ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দেবেন আরামবাগ সাংগঠনিক জেলার কার্যকর্তাবৃন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। যারা সামনে আছেন, যারা সেলফি তুলছিলেন, আপনারা নিজের নিজের জায়গায় বসুন। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আরামবাগ সাংগঠনিক জেলার লড়াকু নেতা তথা আমাদের প্রিয় দাদা সম্মানীয় বিমান ঘোষ মহাশয়। আমি বিমান ঘোষ মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জি জিন্দাবাদ, জেপি নাড্ডা জি জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ। বন্ধুগণ, আজকে এই বিক্রমপুর ফুটবল মাঠে যোগদান মেলার ব্যানারে যে ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত আছেন আমাদের প্রদেশের সভাপতি, মেদিনীপুরের সাংসদ, আমাদের সবার লোকপ্রিয় নেতা মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এখানে উপস্থিত আছেন। আমাদের এই জেলার পর্যবেক্ষক মাননীয় সুনীল দাস মহাশয় সহ রাজ্য কমিটির সদস্য, ন্যাশনাল কাউন্সিল মেম্বার, জেলার পদাধিকারী, মন্ডল সভাপতি সহ পদাধিকারী, ফুল কমিটি মোর্চার যে সমস্ত পদাধিকারীরা এসেছেন এবং আমার সামনে যে বিপুল জনসমাগম হয়েছে, প্রত্যেককে আমি ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন ও প্রণাম জানাই। যার অপেক্ষায় আপনারা বসে আছেন দীর্ঘক্ষণ ধরে, আমাদের লোকপ্রিয় নেতা দিলীপ দা মঞ্চে এসে গেছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত বেশি করব না, দুটো কথা বলতে চাই। কয়েকদিন আগে আমরা দেখলাম দক্ষিণ চব্বিশ দেখলাম যে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির গাড়ি আক্রমণ করা হলো, কৈলাসজির গাড়ি আক্রমণ করা হলো। সেখানে মাননীয় দিলীপ দাও ছিলেন, মুকুল দাও ছিলেন, গাড়ি আক্রমণ করা হলো। ঠিক সেই দিনই এই আরামবাগে জনসভা করতে এসেছিলেন আমাদের দাদা, যাকে খোকাবাবু নাম দিয়েছেন, আমরা সবাই খোকাবাবু বলে ডাকি, অভিষেক ব্যানার্জি। সেই দিনে মাঠে ছিল 4000 পুলিশ আর লোক ছিল 5000। অভিষেক ব্যানার্জি সেই দিন যদি এই আরামবাগ থেকে ভালো হয়ে ফিরে যেয়ে থাকে, শুধুমাত্র আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা বলে। আমরা যদি মনে করতাম যে ওরা কনভয়ে রাস্তার মধ্যে আটকে দেবো, তো আমরা আটকাতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আজকে এই জনসভার মধ্যে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে আরামবাগ যে সংগঠন, যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিজেপিময় হয়ে উঠেছে, সেই বিজেপিময়েরই একটা দৃষ্টান্ত মাত্র 2021-এর যে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকারকে আশীর্বাদ করার জন্য আজকে আপনারা সবাই এখানে এসেছেন। কাউকে জব কার্ডের জন্য 100 টাকা দিতে হয়নি,
কাউকে ভয় দেখিয়ে আনতে হয়নি। আপনারা যে যার নিজের মতো করে এসেছেন। আর তৃণমূলের যারা ছিল তারা কাল থেকেই বাড়ি থেকে চলে গেছে। আর শুধুমাত্র প্রশাসনকে দিয়ে ভুয়া ছাড়ছে। এখানে গাড়ি আক্রমণ করা হবে, ওখানে গাড়ি আক্রমণ করা হবে। একটা কথা বলে যেতে চাই, এটা আরামবাগ সাংগঠনিক জেলা। এখানে গাড়ি যদি বিজেপির কোনো আক্রমণ হয়, একটা গাড়ি আক্রমণ হলে তৃণমূলের 50টা গাড়ি আমরা ভাঙবো, সেই দৃঢ় প্রতিজ্ঞা আমরা করি। আপনারা জানেন আজকে এখানে অনেকে যোগ দিতে এসেছে, সবাই আমার মঞ্চের বাঁদিকে আছেন। যোগদান মেলা আমাদের এই প্রোগ্রাম, যারা যোগ দিতে এসছেন তারা বুঝতে পেরেছেন যে তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যেরকম রাজত্ব চলছে, জঙ্গল রাজ চলছে, সেখানে সুস্থ মানুষের থাকার পরিবেশ নয়। তাই আজকে শুধুমাত্র পিসি ভাইপো আর ববি হাকিম ছাড়া এই তৃণমূল করার লোকে পশ্চিমবঙ্গের পাবেন না। সবাই চলে যাবে, সবাই চলে যাবে, কেউ থাকবে না এই দলটাতে। আমরা তো আগে এই দলের নাম দিয়েছি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের পোষায়নি, তারা এই কোম্পানি ছেড়ে চলে যাবে। বন্ধুগণ, যারা আজকে এসেছেন প্রত্যেককে আমি আবার আমার আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মন থেকে আন্তরিকভাবে ভালোবাসা ধন্যবাদ জানাই। আজকে যারা অপেক্ষায় বসে আছেন, মাননীয় দিলীপ দা উনি এরপর বক্তব্য রাখবেন। তারপর আমাদের যে যোগদান মেলা, যারা এখানে উপস্থিত হয়েছেন, 12 জন পঞ্চায়েত মেম্বার, 1 জন পঞ্চায়েত সমিতির সদস্য, তৃণমূলের 4 জন নেতা, সিপিএম এর 5 জন নেতা সহ এখানে 3000 লোক যোগদান করবে। সবাই আসতে পারেনি, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে যোগদান হবে। আগে মাননীয় রাজ্য সভাপতির ভাষণ হবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় সভাপতি মহাশয়কে, উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে রেখেছেন। এরপর যে অধীর আগ্রহে আমরা চাতকের মতো তাকিয়ে আছি, সেই বাংলা মায়ের দামাল ছেড়ে মেদিনীপুর লোকসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি, রাজ্যের অভিভাবক সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য, ওনার অনুভব, ওনার পথ নির্দেশ দেওয়ার জন্য আমি মঞ্চে ওনাকে আহ্বান করছি। भारत माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जय श्री राम। আমার সামনে রং বেরঙের শাড়ি পরে বসে আছেন আমার মায়েরা সব। সেই দুপুরবেলা অনেকে ভাত না খেয়েই চলে এসছেন, তাই তো? খেয়ে এসছেন, বাহ, খুব ভালো। এই যে বিশাল জনসভা, যে মাঠ উপচে পড়েছে, এর অর্ধেক লোক রাস্তায় দাঁড়িয়ে উঠতে পারেনি। ইট ভাটার মাটির উপরে, ছাদের উপরে, সব জায়গা থেকে লোক দেখছেন। আর এই যে বিশাল জনসমূহ যারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তাদের সবার সঙ্গে আমাদের পুরো পার্টি আছে। পশ্চিম বাংলায় 1 কোটি আমাদের মেম্বার, এখন 1.25 কোটি পার হয়ে তারা আছেন। দেশের 17 কোটি লোক আপনাদের সঙ্গে বিজেপির মেম্বার হিসেবে, বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার। আর আমাদের এখানকার নেতারা, আমাদের জেলা সভাপতি বিমানদা, সাধারণ সম্পাদকগণ, আমাদের বিশ্বনাথ কারক একসময় কমিউনিস্ট লিডার ছিলেন, হুইপ ছিলেন বিধানসভায়, তিনিও ওই পার্টি জয়েন করে আপনাদের সঙ্গে লড়াই করে আরামবাগের উন্নয়নের জন্য কাজ করছেন। সবাই উপস্থিত হয়েছেন। সেই বারুইপুর থেকে এসেছেন আমাদের অবজারভার সুনীত দা, যারা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমি প্রত্যেক দিন কোনো না কোনো জেলায় যাই। পরশুদিন, তার আগের দিন নর্থ বেঙ্গলে ছিলাম, জেলায় জেলায়, মালদা, দিনাজপুর। গতকাল ফিরেছি, সেখানে গেছিলাম বিরাটিতে, দমদমে। যেখানে যাচ্ছি জনজোয়ার, হাজার হাজার মানুষ মাঠ ছাপিয়ে পড়ছে। আজ বোধহয় আরামবাগ জেলার যে কাজের গতি বিস্তার, একটা সাধারণ মিটিং এ যত লোক আসছে, এই জেলার মধ্যে এত বড় মাঠ নাই যেখানে আমরা মিটিং করতে পারি। তাই চারদিকে
উপচে গেছে লোকে লোক। এটা আপনাদের ভালোবাসা আর বিশ্বাস। পঞ্চায়েত ইলেকশনে আপনারা বিজেপিকে ভোট দিতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচনে আমাদের লোকেদের দাঁড়াতে দেয়নি, নমিনেশন করতে দেয়নি, ভোট দিতে দেয়নি। ভোট দিলেও জিতেছিল যারা তাদেরকে ছিনিয়ে নিয়েছে। তাই এখানে কোনো ভোটই হয়নি পঞ্চায়েতে। তাই লোকের মনে ইচ্ছা ছিল যে বিজেপিকে জেতাবে লোকসভায়, আর আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন পদ্মফুল চিহ্নে। আমরা জিতেও ছিলাম, কিন্তু টিএমসির এবং তার অফিসাররা মিলে আর আমাদের সঙ্গে ধাঁধলি করে 2 নম্বরিকার বিজেপির আমাদের ক্যান্ডিডেট মাস্টারমশাইকে হারিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুগণ, তৃতীয়বার চান্স আসছে। এই পঞ্চায়েত আর পার্লামেন্ট ইলেকশনের যে প্রতারণা হয়েছে তার যোগ্য জবাব দিয়ে আগামী নির্বাচনে বিধানসভায় আরামবাগের প্রত্যেকটি বিধানসভা জিতিয়ে বিজেপিকে দিতে হবে। দেবেন তো? এর যোগ্য জবাব সুদে আসলে দিতে হবে। এই স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত, স্বেচ্ছাচারী সরকারকে যোগ্য মূল্য দিতে হবে। বিমানদা বলছিলেন যেভাবে পার্টি ছেড়ে চলে যাচ্ছে টিএমসি থেকে লোকেরা, আর কদিনের মধ্যে পিসি ভাইপো আর বাড়ি পাহারা দেওয়ার জন্য ববি হাকিম ছাড়া কেউ থাকবে না। ওইখানে তাবেদারি করা, চামচাগিরি করা লোকের পক্ষে সম্ভব নয়। অনেকে বলবে তাহলে এতদিন ছিল কেন, কি করবে, যাবে কোথায়? যাওয়ার জায়গা ছিল না। লোক ভেবেছিল সিপিএম এর অত্যাচার থেকে বাঁচার জন্য পরিবর্তন করি, তাই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে দিদিমণিকে নিয়ে এসেছিলেন। আমাদের মায়েরা লাইনে দাঁড়িয়ে বলেছিলেন পরিবর্তন চাই, দিদিকে মুখ্যমন্ত্রী চাই। হলো? তারপরে কি হলো? সবচেয়ে বেশি অপমান মায়েদের হচ্ছে, সবচেয়ে বেশি অত্যাচার মহিলাদের হচ্ছে, রোগ প্রসঙ্গত রেপ খুন হচ্ছে। ওইখানে তাবেদারি করা, চামচাগিরি করা লোকের পক্ষে সম্ভব অত্যাচার হলো, সবচেয়ে বেশি অত্যাচার মহিলাদের হচ্ছে, রোগ প্রসঙ্গত রেপ খুন হচ্ছে। অপরাধীকে ধরবে, দিদিমণি বলবে একজন মহিলার উপর অত্যাচার চরিত্রে সার্টিফিকেট ধর্ষণ হলো, একজন মহিলা পুলিশ কমপ্লেন করলেন, তিনি অপরাধীকে ধরে নিয়ে এলেন থানায়, অপরাধীকে ছেড়ে দেওয়া হলো। দিদিমণি বলেন ওই মহিলাটির টিএমসি ঘনিষ্ঠ তাকে চরিত্রে সার্টিফিকেট অফিসারকে একজন মহিলা পুলিশ অফিসার ছিলেন, তিনি অপরাধীকে ধরে নিয়ে এলেন থানায়, দুষ্কৃতকারীদের গায়ে হাত দিতে। তাই রাস্তা ঘাটে গ্রামে গঞ্জে যেরকম অন্যায় অবিচার চুরি লুট দিয়ে গ্যারেজ করে দেওয়া, মহিলাদের অত্যাচার করে কোন পুলিশ যাবে? একটু দুষ্কৃতকারীদের গায়ে হাত দিতে। তাই দেখুন রাস্তা ঘাটে গ্রামে গঞ্জে যেরকম অন্যায় অবিচার চুরি লুট, ওসব দুষ্টু ছেলেদের কাজ। কত দুষ্টু ছেলে আছে পশ্চিমবাংলায়, পুলিশ কি করছে? কেন দুষ্টু ছেলেদের অ্যারেস্ট করে না? চারদিকে খুন বাটপারি চলছে। উগ্রপন্থীরা বাংলাদেশ থেকে আসছে, জামাত সিমি আল কায়দার লোকেরা দাপিয়ে বেড়াচ্ছে, জেলায় জেলায় বোমার বিস্ফোরণ হচ্ছে, বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে, মানুষ থাকতে পারছে না। তাই অসহনীয় অবস্থা। তাই টিএমসির নেতারা যারা এতদিন এই পার্টিকে জিতিয়েছিলেন তারাও পার্টি ছেড়ে চলে যাচ্ছেন। কি হলো? আর 10 মিনিট বসুন, সময় হয়ে গেছে, একসঙ্গে বাড়ি যাবো। আমি তো অনেক দূর যাবো, আপনারা পাশেই যাবেন, একটু বসুন। তাই বন্ধুগণ, আজ পশ্চিমবাংলার যে অবস্থা তার জন্য দায়ী টিএমসি। তাই টিএমসি ছেড়ে লোকে পালাচ্ছে। জানে কালকে ভোট এলে লোকে কলার ধরবে, রাস্তায় বেরোলে ধরবে যে মাস্টারের চাকরি দিবি বলেছিলি, আমার ছেলেটাকে 10 লাখ টাকা নিয়েছিলি, চাকরি তো হলো না, টাকাটা ফেরত দে। আমার বাড়ি তৈরি করার জন্য আবাস যোজনা আমি বাড়ি পেয়েছিলাম, তখন 20,00,000 টাকা নিয়েছিলি, দে টাকাটা। আমার বাড়ি পায়খানা তৈরি হবে বলে 1,00,000 টাকা নিয়েছিলি, ফেরত দে। আমাদের পাড়ার রাস্তাটা কাঁচা থেকে গেল অর্ধেক হয়ে, টাকা খেয়েছিস, ফেরত দে। এই কার্ড মিনিয়া সিন্ডিকেটের সরকার, এটা চলবে না। তাই টিএমসি লোকেরা পালিয়ে আসছে। যাদের কাছে বিকল্প ছিল না, কোথায় যাবে? আজ ভারতীয় জনতা পার্টি বেড়েছে, 18টা সিট জিতেছে। তাই লোক মনে হচ্ছে হ্যাঁ বিজেপি পরিবর্তন করতে পারবে, বিজেপি বাংলার কাজ করতে পারবে, উন্নয়ন করতে পারবে। তাই আমাদের পার্টিতে আসছে। লোকসভা নির্বাচনের পরে আমরা এখানে র্যালি করেছিলাম, কামারপুকুর থেকে গোঘাট থেকে কুমারপুর 4 কিলোমিটার রাস্তা উপচে পড়েছিল লোকে লোক। আমি যখন একজন টিএমসি নেতার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম পুলিশ দাঁড়িয়ে। আমি জিজ্ঞেস করলাম এদেরকে, ভাই এখানে পুলিশ কেন? বলে এটা টিএমসি নেতার বাড়ি। বলে টিএমসি নেতার বাড়িতে তো পুলিশ থাকার কথা নয়, কি তোমরা বাড়ি ভাঙবে নাকি? বলছে না দাদা, আমরা বাড়ি টাড়ি ভাঙি না। তাহলে পুলিশ? বলে পুলিশ এই জন্য পাহারা দিয়েছে, ও যদি চলে এসে আমাদের পার্টি ঝান্ডা নিয়ে জয়েন করে, তাই তাকে আটকে রাখার জন্য পুলিশ দেওয়া হয়েছে। আর আজ
টিএমসির যত বড় বড় নেতা তার সামনে পুলিশ সিআইডি লোকেরা বসে আছে, সব কাজ ছেড়ে পুলিশ টিএমসির নেতাদের পাহারা দিচ্ছে। বিজেপি মারবে বলে নয়, আমাদের মারতে হয় না, পাবলিকই জামা কাপড় খুলে নেবে। কিন্তু ওরা এসে বিজেপির সভাতে জয়েন না করে তার জন্য পুলিশ পাহারা দেওয়া। আপনারা জানেন টিএমসির এমএলএ, পঞ্চায়েত, জেলা পরিষদ তারা নিজের ফোনটা নিজে ধরতে পারে না। যদি আপনি ফোন করেন অন্য একজন বলবে হ্যাঁ বলুন কে, তার জন্য পুলিশ রাখা হয়েছে। সে ফোনও ধরতে পারে না, কোন বিজেপির লোকের সঙ্গে কথা বলছে কিনা, চলে যাবে কিনা। বাড়ির সামনে রাত্রেবেলা লোক ঘোরাঘুরি করে, সবাইকে সিকিউরিটি দেওয়া হয়েছে। সিকিউরিটি এই জন্য নেই তাকে কেউ মারবে, সে পালিয়ে না যায় পার্টি ছেড়ে, তাই সিকিউরিটি রাখা হয়েছে। এই হচ্ছে টিএমসির অবস্থা। দিদিমণি বলেছিলেন মা মাটি মানুষের সরকার, লোক বলছে এখন আর নেই দরকার। দিদিমণি এখন বলছেন দুয়ারে দুয়ারে সরকার, লোকে বলছে জমের দুয়ারে সরকার। স্লোগান উঠেছে চারিদিকে, পাড়ায় পাড়ায় চলছে জোর, দুয়ারে দুয়ারে চাল জোর, দুয়ারে দুয়ারে ট্রিপল চোর। লোক দেখলো আমফানের সময় টাকা এলো গায়েব হয়ে গেল। এই যে করোনা মহামারী হয়েছে, প্রধানমন্ত্রী রেশন পাঠালেন সবার জন্য 5-5 কিলো মাসে, সেটাও গায়েব হয়ে গেল। অর্ধেক রেশন লোকে পেল না। প্রধানমন্ত্রী নিজে দেখতে এসছেন ঝড়ের পরের দিন যে কত ক্ষতি হয়েছে। দিদিমণিকে হেলিকপ্টারে ঘোরালেন, দিদিমণি বলছে 1 লক্ষ কোটি টাকা লাগবে। প্রধানমন্ত্রী তাকে 1000 কোটি টাকা দিবেন, হ্যাঁ কাজ চালান আমি দেখছি। দিদিমণিকে দেখছিলেন পরীক্ষা করে প্রধানমন্ত্রী যে টাকাটা কি করে। 2 দিন পরে টাকাটা শেষ। দিদিমণি সবাই বললেন 20,000 টাকা করে দেবো সবাইকে। আমাদের ভাইরা মায়েরা রোজ ব্যাংকে গিয়ে খোঁজ করছে, দাদা আমার টাকাটা এসছে। বলে কি টাকা? বলে দিদি বলেছে 20,000 দেবে। বলে কোথায় টাকা? 1 সপ্তাহ খোঁজ করে টাকা নেই, টাকা নেই, টাকা কোথায় গেল? এবার বিডিও অফিস থেকে লিস্টের টাকা পেয়েছে। কারা পেল? টিএমসির প্রধান পেল, তার বউ পেল, সারা পেল, ভাইপো পেল, পঞ্চায়েত সমিতির লোক পেল, জেলা পরিষদ পেল, মন্ডল সভাপতি পেল, সব টিএমসির নেতাদের অ্যাকাউন্টে টাকা চলে গেল। আমরা চেঁচামেচি করলাম, মিডিয়ার লোকেরা চেঁচামেচি করলো। তখন দিদি বলে রে একটু ভুল হয়ে গেল, অন্য লোকের নামে টাকা চলে গেল ভুল করে। আচ্ছা ভুল করে অন্য লোকের নামে গেল, আপনার নামে এসছে টাকা? আপনার মায়েদের নামে টাকা এসছে? ও যত ভুল হয় আপনার ভাইদের পকেটে যায়, ওদের অ্যাকাউন্টে যায়। আমার নামে কেন ভুল করে আসে না টাকা? আমার নামে তো 20,000 আসতে পারতো, আমার অ্যাকাউন্ট আছে। ওই ভুলটা হয় না, ভুল হবে দিদির ভাই আর ভাইপোর অ্যাকাউন্টে সব টাকা যায়। আর দিদি বারবার এরকম ভুল করেন। এখন দুয়ারে দুয়ারে সরকার যাচ্ছে। আচ্ছা যখন সেই কোভিড হলো, হাজার হাজার ছেলে আটকে গেল অন্য জায়গায় কাজ করতে গিয়ে, একটা হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছিল, বলছে এখানে ফোন করুন, গাড়ি পাবেন, আসার জায়গা পাবেন, রেশন পাবেন। ফোন করলে কেউ ফোন ধরে না। ধরেছিল ফোন? কেউ ফোন ধরে না। দিদিকে বলো, ফোন ধরলে দাদা ফোন ধরতো, আর দেখতো কেউ ফোনই ধরে না। তখন আমাদের ফোন ধরেনি, তখন পঞ্চায়েতের প্রধানের বিডিওর বাবুর বাড়ি গিয়ে ঘুরে এলে কেউ কথা বলেনি। এখন বাড়ি বাড়ি এসেছো, দুয়ারে দুয়ারে সরকার। হ্যাঁ, লোক সব চিনে রেখেছে। এলে জিজ্ঞেস করবেন যে আমার সেই মহামারীর সময় রেশনটা এসেছিল কোথায় গেল, আমার বাড়ির টাকাটা কোথায় গেল, আমার বাড়ি পায়খানা তৈরি হয়ে টাকা এসেছিল সেটা কোথায় গেল, আমফানের 20,000 টাকা কোথায় গেল? তার জবাব কিন্তু দিতে হবে, মানুষের জবাব চাইবে। কি দুঃখের কথা দেখুন, আমাদের জেলাতে এত আলুর চাষ হয়, আলু কত টাকা দাম উঠেছিল? 50-45। আর আপনারা কত করে বিক্রি করেছিলেন? 5 টাকা। আপনি যখন আলু চাষ করবেন আপনি বিক্রি করবেন 5 টাকা, আর আপনি যখন কিনতে যাবেন তখন 50 টাকা। ভালো রাজত্ব চলছে। হ্যাঁ, এই 45 টাকা কোথায় যায় গো? সব কালীঘাটে যাচ্ছে, সব দিদির বাড়ি যাচ্ছে, ভাইপোর বাড়ি যাচ্ছে। আমরা আলু চাষ করে বিক্রি করবো 5 টাকা, আর কিনতে গেলে 50 টাকা। ভোগের মূল্য পেয়েছো, সেই টাকার হিসাব দিতে হবে। আমাদের চাষিদেরকে বন্ড দেওয়া হয় না, কোল্ড স্টোরেজের দিদির দালাল ভাইরা নিয়ে নেয়। তারা আলু রেখেছে, বস্তা বস্তা বার করছে না। সেই আলু এখন বেরোবে 10 টাকা 5 টাকা কিলো বিক্রি হবে, কিন্তু আমাদের গাঁট থেকে 40 টাকা 50 টাকা নেওয়া হয়েছে কার্ড মানি, যেটা টিএমসি ইলেকশন লড়বে বলে। আমাদের এখানে ধান হয়েছে, ভালো ধান হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন আমাদের কৃষকরা ফসল বিক্রি করে পয়সা পায় না, তাই সরকার ধান কিনবে। সহায়ক মূল্য দেওয়া হয়েছিল গত বছর 1720 টাকা। কেউ 1700 টাকায় ধান বিক্রি করেছে?
কেউ করতে পারবে না, কারণ দিদির ভাইরা বসে আছে। সরকারি জায়গায় 3 দিন ফিরে আসবেন, ধান নেবে না, আজ নয় কাল নয়, কতবার যাবে? আপনাকে সারের দাম দিতে হবে, বিষের দাম দিতে হবে, বীজের দাম দিতে হবে। এত ধান রাখার জায়গা নেই, বলছে 1200 টাকায় নিয়ে না বাবা, ঠিক আছে। তো 1 কুইন্টালে 500 টাকা কাটমানি, আপনার কাছ থেকে 1200 নিয়ে 1700 বিক্রি করছে। এই টাকা যাচ্ছে কোথায়? 250 টাকা যাচ্ছে কালীঘাটে, আর 250 টাকা হচ্ছে ভাইয়ের পকেটে। তাই প্রধানমন্ত্রী বলেছেন ধানের দাম পায়নি চাষিরা, এবার বাড়িয়ে 1868 টাকা করেছেন। কেন্দ্র সরকারও নিজে ধান কিনবে, কারণ দিদি কাউকে কিনতে দেন না, দালালরা নিয়ে গিয়ে বিক্রি করে। এবারেও বুঝে নেবেন 1868 টাকা। কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে, খরচা দিচ্ছে, কেউ পাচ্ছে না। চাষিরা ঠিক সময় চাষ করতে পারেন না, কারণ বীজ কেনার পয়সা নেই। এই যে আলুর বীজ, যে আলু 5 টাকা বিক্রি করেছে, সেই আলুর বীজ 90 টাকা 100 টাকা কিনতে হয়েছে। কি হয়েছে কিনা? আমরা যখন বিক্রি করবো 5 টাকা, আর আমরা কিনতে গেলে আলু 40-50 আর বীজ 100 টাকা, একই নাটক। চাষির কথা কেউ বোঝে না। তাই প্রধানমন্ত্রী বললেন চাষির হাতে কিছু টাকা চাই, যাতে চাষটা শুরু করতে পারে, বীজ সার কিনতে পারে। তাই 6000 টাকা প্রতি বছর দিচ্ছেন। সারা দেশের 9 কোটি গরিব চাষি সেই টাকা পেয়েছে। 90,000 কোটি টাকা বিলি হয়ে গেল। আপনারা কেউ পেয়েছেন? একজনও? পশ্চিমবাংলায় একজনও পায়নি। কেন? এই দিদিমণি যতদিন থাকবেন 1 টাকাও পাবেন না। আবাস যোজনার টাকা পাবেন না, পায়খানার পাবেন না, রাস্তার, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা, বিদ্যার্থী ভাতা, কিচ্ছু পাবেন না। আর এই 6000 টাকা পাবেন না। সারা দেশের লোক গত বছর 6000 টাকা পেয়েছে, এবছর 6000 টাকা পেয়েছে। আরো এই মহামারীর জন্য 2000, 14,000 টাকা করে 9 কোটি লোক পেল। বাংলা এখনো পায়নি। এখানে প্রায় 74-75 লক্ষ এরকম কৃষক আছে, সব কৃষক গরিব বাংলা। তাদের এই টাকাটা পাওয়া উচিত ছিল, 14,000 টাকা। দিদিমণি কেন দিলেন না? দিদিমণি কি ক্ষতি করেছেন? কেন দিচ্ছেন আপনি পেতে? কারণ দিদিমণি থাকলে 1 টাকাও পাবেন না কেন্দ্র সরকারের কোন যোজনা। দেখুন, গরিব মানুষের চিকিৎসার জন্য খরচা হয়। আমরা জমি বাড়ি বিক্রি করে গয়না বন্ধক দিয়ে যাই, চেন্নাই ভেলোর চলে যাই চিকিৎসা করতে, বাবা মাকে বাঁচাবার জন্য। আর এখানে এত বড় বড় হসপিটাল দিদির, কোথাও ডাক্তার, নার্স, হসপিটালের বেড কিছুই নাই। দিদিমণি একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, সেই কার্ডটা কোনো হসপিটালে দেয় না, বলে এটা চলবে না, অন্য কার্ড নিয়ে আসো। তাহলে কেন দিয়েছেন? এই ঢপের চপ দিদিমণি চালাচ্ছেন। এখন বলছেন 7.5 কোটি লোককে দেবো। আরে 3 কোটি লোকই পায়নি, আবার 7 কোটি লোক কি হবে? মুম্বাই গিয়ে দেখাবে। আপনার স্বাস্থ্যসাথী তো বাংলার বাইরে চলবে না, কিন্তু দিদিমণি পেতে দিচ্ছেন না। তাই যদি কেন্দ্র সরকার এইসব সুবিধা পেতে হয়, আপনাকে বিজেপি সরকার, যেখানে বিজেপি সরকার সেখানে লোকে বাড়ি পাচ্ছে, পায়খানা তৈরি করছে, ফ্রি রেশন পাচ্ছে। এই যে আমরা যখন লকডাউনে বাড়িতে বসেছিলাম, কাজকর্ম নেই, চাকরি বাকরি নেই, কি খাবো? প্রধানমন্ত্রী বলছেন কোনো চিন্তা করবেন না, বাড়িতে থাকুন, বেরোবেন না, করোনা হবে, আপনার বাড়িতে আমরা রেশন পৌঁছে দেবো। 5 কিলো চাল, 1 কিলো ডাল সবাই পেয়েছে, কিন্তু সেটাও কেটে দিয়েছে। কিন্তু রান্না কি করে করবো? প্রধানমন্ত্রী বলছেন যে গ্যাসের কানেকশন দিয়েছি, 2টো সিলিন্ডার ফ্রি দেবো, 3টে সিলিন্ডার ফ্রি দেবো। বাজার কি করে করবো? বলে তার জন্য মাসে 500 টাকা দেবো। আপনি ভাবুন, বাড়ি বসে রেশন, বাড়ি বসে গ্যাস, বাড়ি বসে বাজারের টাকা পয়সা, এটা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। তিনি গরিব মানুষের কষ্ট বোঝেন, তাই দিয়েছেন। এই যে গ্যাস আমরা পেয়েছি, মায়েদের নামে 20 কোটি লোককে 500 টাকা করে মাসে গ্যাস দিয়েছেন। তারা কি চিঠি লিখেছিল প্রধানমন্ত্রীকে? কেউ কি ফোন করেছিল? দিন, কেউ করে। প্রধানমন্ত্রী জানেন কষ্ট করে মায়েদের চোখের থেকে জল পড়ে, কাঠ ফুট দিয়ে রান্না করতে হয়। তার মাকে তিনি দেখেছিলেন, তাই সংকল্প করেছিলেন সুযোগ পেলে মায়েদের চোখের জল মেটাবো। তাই প্রধানমন্ত্রী হয়েই বাড়ি বাড়িতে গ্যাস পৌঁছে দিয়েছেন। যার স্বামী দিতে পারেনি, যার ছেলে দিতে পারেনি, তাকে প্রধানমন্ত্রী দিয়েছেন। এই আমাদের প্রধানমন্ত্রী। আর আমাদের দিদিমণি মুখ্যমন্ত্রী আমাদের হকের টাকাটা দিচ্ছে না, চিকিৎসার টাকা দিচ্ছে না, শ্রমিকের টাকা দিচ্ছে না, কৃষকের টাকা দিচ্ছে না। কেবল লুট আর লুট চলছে, সিন্ডিকেট, আর এখানে কাটমানি চলছে। তাই পশ্চিমবাংলায় আমাদের মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। কেন্দ্র সরকারের প্রকল্পের যে সুবিধা সেটা দিতে হবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোট দেওয়ার অধিকার দিতে হবে। আর আমাদের যারা ছেলেপুলে চাকরি করতে পশ্চিম ভারতে চলে যাচ্ছে, গুজরাটে, রাজস্থান, মহারাষ্ট্রে, হরিয়ানাতে, সেই সব যুবকরা যদি চলে যায়, বাংলার উন্নতি কি করে হবে? বাংলার উন্নতির জন্য যুবকদের রাখতে হবে। তাই এখানে কলকারখানা চাই, ব্যবসা চাই। যখন ভারতীয় জনতা পার্টি জিতবে তখন এটা সম্ভব হবে। আমাদের পাশের রাজ্য বিহারের নির্বাচন 4বার ওখানে বিজেপি সরকার, নীতিশ বাবু আবার মুখ্যমন্ত্রী হয়েছেন, কারণ লোক দেখেছে বিজেপি কিভাবে কাজ করে।
গরিব মানুষের জন্য করে, তাই বারবার ভোট দিয়েছে। তাই পশ্চিমবাংলার মানুষের কাছে আমাদের আবেদন, একবার আপনারা সুযোগ দিন। আপনারা কংগ্রেসকে দিয়েছেন, সিপিএম কে দিয়েছেন, টিএমসি কে দিয়েছেন, বিজেপির একটা দায়িত্ব অধিকার পড়ে তাকে একবার ভোট দিয়ে জিতান। একবার ভোট দিয়ে যেতাম, দ্বিতীয়বার আমরা ভোট চাইতে যাব না। আপনারা আমাদের ভোট দিয়ে জিতিয়ে এই উন্নয়নকে আর কন্টিনিউ রাখবেন। একমাত্র বিজেপি এই কথা বলতে পারে অধিকার নিয়ে, কারণ যেখানে জিতেছি বারবার জিতে। মোদীকে আপনারা প্রধানমন্ত্রী বানিয়েছেন, গতবারে 282 আসন ছিল, এবার 303টা এমপি পেয়েছেন। গতবারে 17 কোটি ভোট পেয়েছিলেন, এবার 24 কোটি ভোট পেয়েছেন। সাধারণ মানুষ মোদীর উপর বিশ্বাস করে, বিজেপির উপর বিশ্বাস করে, তাই প্রত্যেকবার ভোট বাড়ছে, সিট বাড়ছে। একটার পর একটা রাজ্য জিতে চলেছি, কেবল পশ্চিমবঙ্গের মতো রাজ্য বাকি আছে। এই 70-75 বছর আমরা প্রতারিত হয়েছি। সমস্ত দেশ এগিয়ে যাচ্ছে, বাংলা পিছিয়ে যাচ্ছে। মা বোনের সম্মান পশ্চিম ভারতে চলে যাচ্ছে, গুজরাটে, রাজস্থান, মহারাষ্ট্রে, হরিয়ানাতে। সেই সব যুবকরা যদি চলে যায়, বাংলার উন্নতি কি করে হবে? বাংলার উন্নতির জন্য যুবকদের রাখতে হবে। তাই এখানে কলকারখানা চাই, ব্যবসা চাই। যখন ভারতীয় জনতা পার্টি সিপিএম কে দিয়েছেন, টিএমসি কে দিয়েছেন, বিজেপির একটা দায়িত্ব অধিকার পড়ে তাকে একবার ভোট দিয়ে জিতান। একবার ভোট দিয়ে যেতাম, দ্বিতীয়বার আমরা ভোট চাইতে যাব না। আপনারা আমাদের ভোট দিয়ে জিতিয়ে এই উন্নয়নকে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ধন্যবাদ জানাই রাজ্য সভাপতি দিলীপ দাকে। ওনার যে মার্গদর্শন দিয়েছেন সেটা আমাদের জীবনে পাথেয় হোক। আমরা আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে ওনাকে শতকোটি নমন এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এরপর আমাদের যোগদান পর্ব শুরু হবে। আর এই পর্বে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় বিমান দা এই যোগদান পর্ব অনুষ্ঠানটা সূচনা প্রারম্ভ করবেন। আমি ওনাকে যোগদান পর্ব অনুষ্ঠানটা প্রারম্ভ করার জন্য আহ্বান জানাচ্ছি। আরামবাগ শহর মন্ডলের আছেন একজন এখানে বিশেষ আছেন সঙ্গীতা সাহা, জেলার যিনি আছেন আরামবাগের ওনার ওয়াইফ। এছাড়া শহরে যারা আছেন মুখ্য যারা আছেন উঠে আসুন। খানাকুলের যারা মুখ্য ভূমিকায় আছেন তারা উঠে আসুন, মঞ্চের মধ্যে উঠে আসুন, মঞ্চে উঠে আসুন। যারা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির
বর্তমান সদস্য আপনারা উঠে আসুন। এটা নাও, গুছো গুছো। এই বাচ্চাটাকে ছেড়ে দেবে। আছে আছে, সবাইকে ডেকে নিচ্ছি। উঠে আসুন, বাকি যারা আছেন উঠে চলে আসুন, উঠে চলে আসুন, উঠে চলে আসুন। উঠে চলে আসুন, আপনারা মঞ্চে উঠে চলে আসুন। মাননীয় রাজ্য সভাপতি জয়নী করুন, সবাই চলে এইদিকে চলে আসুন, এইদিকে চলে আসুন, সামনের দিকে চলে আসুন, এইদিকে মুখ করুন, হ্যাঁ এইদিকে সামনে চলে আসুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, ভারত মাতা কি। আজকে যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তাদের আমাদের পরিবারে আমি স্বাগত জানাই। মিডিয়া যারা বন্ধু আছেন, আপনারা মিডিয়া যারা বন্ধু আছেন ওনারা বক্তব্য নেবার জন্য মঞ্চে চলে আসুন। এখানেই দাদা মিডিয়ার সামনে বক্তব্য দেবেন। যারা বক্তব্য নেবেন মঞ্চে চলে আসুন মিডিয়ার বন্ধুরা। যারা যোগদান করলেন আপনারা মঞ্চটা ছেড়ে দেবেন এবার। সবাইকে